শুরু করছি আজকে প্রাণী হরমোন যে চ্যাপ্টারটা রয়েছে ফার্স্ট চ্যাপ্টারের 3rd নাম্বার পার্ট হচ্ছে প্রাণী হরমোন। প্রাণী হরমোন জিনিসটা কি না, এটা সাধারণত প্রাণীদের ভেতর থেকে শরীর থেকে যে হরমোনগুলো বেরোয় সেগুলো হচ্ছে প্রাণী হরমোন। প্রাণী হরমোনের কী কী কাজ থাকে? যে কোনো জনন ঘটিত কাজকর্ম থাকতে পারে, যে কোনো শারীরিক গঠনগত কাজ থাকতে পারে, তার গঠনগত বাইরের দিক থেকে আরও যা যা বৈশিষ্ট্য দরকার, যে কোনো ভয়, ক্ষুধা, তৃষ্ণা, এগুলো সমস্ত কিছু মেটানোর জন্য কিন্তু প্রাণী হরমোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রাণী হরমোন এই জিনিসটা কে প্রথম প্রমাণ করেছেন না, বেলিস ও স্টার্লিং। দেখ নাম লেখা আছে, বেলিস ও স্টার্লিং প্রথম এই প্রাণী হরমোন যে জিনিসটা তিনি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন যে প্রাণী হরমোন বলে একটা বস্তু আছে। কারণ এই হরমোন হলে তার দেহের গঠনের পরিবর্তন হয় বা যে কোনো ধরনের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়। তো দেখ লেখা আছে কি যে প্রাণী হরমোন কোথা থেকে বেরোয় না, প্রাণী হরমোন বেরোয় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। কীরকম অন্তঃক্ষরা গ্রন্থির কথা বলা হচ্ছে না, দেখ অন্তঃক্ষরা গ্রন্থিটা হচ্ছে কি, যে সমস্ত গ্রন্থির কোনো নিঃসরণ নালী থাকে না, ক্ষরণজাত বস্তু নালী পথে প্রবাহিত না হয়ে সরাসরি রক্তের মাধ্যমেই বা লক্ষ্য কোষে গিয়ে পৌঁছে যায়, সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। মানে আমার হঠাৎ করে ভয় পেলাম, তার মানে যে হরমোনটা ক্ষরিত হলো সেই হরমোনটা কোথা দিয়ে বেরোবে, নালী থেকে বেরোবে, সেটা বেরিয়ে কোথায় মিশবে, রক্তের মাধ্যমে মিশবে, রক্তে মিশে আমার লক্ষ্য কোষে পৌঁছে যাবে। অর্থাৎ যে অর্গানটা সেই সময়ের জন্য কাজ করছে সেই সময়টাকে কিন্তু মানে সেই সময়টার সময় মানে সেই সময়তে ওই হরমোনটা ওইখানে গিয়ে সেই কাজটাকে শেষ করবে। ওই জন্য লেখা আছে সরাসরি রক্তের মাধ্যমে লক্ষ্য কোষে পৌঁছে যাবে, এবং সেটাকেই বলছে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থিও বলা হয় থাকে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে এর বৈশিষ্ট্য কি কি? এর বৈশিষ্ট্য হচ্ছে কি, অন্তঃক্ষরা গ্রন্থিতেই কিন্তু সংশ্লেষিত হয়। মানে সেটা অনেক কিছু হরমোন থাকতে পারে যেগুলো আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে এর উৎসটা কোথায়? এর উৎসটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিতেই কিন্তু সংশ্লেষিত হয়ে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, পরিবহন। কোথা দিয়ে পরিবহন হয়? আমি সংজ্ঞাতেই লিখে দিয়েছি, রক্তের মাধ্যমে। তার মানে সেটা রক্ত হতে পারে অথবা লসিকা হতে পারে, এইগুলোর মাধ্যম দিয়ে কিন্তু বাহিত হবে। আর পরিণতি কি, আমার যেমন হরমোনটা হঠাৎ করে বেরোলো, বেরিয়ে কিন্তু কাজটা করানো হয়ে যাওয়ার পর সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে, কারণ সব সময় সেই কিন্তু কাজটা করবে না। হঠাৎ করে ভয় পেলাম বা কোনো কিছু রেগে গেলাম, রেগে যাওয়ার জন্য আমার শরীরটাকে কন্ট্রোল করতে যে হরমোন, সেটা কিন্তু ওই সাময়িক সময়ের জন্য বেরিয়ে কন্ট্রোল করলো, বাকিটা সময় কিন্তু ও কাজ করবে না, তারপর ও নিজে কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবং হরমোন তৈরি হওয়া, ধ্বংস হওয়া, এগুলো পুরোটাই হচ্ছে মানুষের শরীরের আন্তরাণবিক ভেতরকার জিনিস। কখন তৈরি হবে, কখন কার ওপর কোথায় কি কাজ করবে, সেটা পুরোটাই ওই নিয়ন্ত্রণ করবে। চলে আসছে কি, পরিণতি হয়ে গেল। এবার হচ্ছে কি, হরমোনকে দুটো জিনিস বলা হয়ে থাকে, একটাকে বলা হয়ে থাকে রাসায়নিক সমন্বয় সাধন। কারণ হরমোন বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে বিভিন্ন জায়গাগুলোতে কাজ করছে, মানে একটা জায়গায় বেরোচ্ছে আরেকটা জায়গায় গিয়ে কাজ করছে। তাহলে বিভিন্ন অঙ্গের মধ্যে কি করছে, সমন্বয় সাধন করছে, একটা রিলেশন করছে। ওই জন্য হরমোনকে বলা হয়ে থাকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়, কারণ রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে। ওই জন্য দেখ লেখা আছে বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন ঘটে বলে এটাকে বলা হয়ে থাকে কিন্তু রাসায়নিক সমন্বয়ক বলা হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলোকে কিন্তু পর্যবেক্ষণ করা যায়। নেক্সট হচ্ছে কি, হরমোনকে বলা হয়ে থাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু 2 মার্কসের জন্য খুবই আসে। সেটাকে বলা হয়ে থাকে কি, ফিডব্যাক নিয়ন্ত্রণ। ফিডব্যাক কথাটার মানেটা কি, মানে আমার একটা হরমোন কাজ করবে যে বেরোতে হেল্প করছে। মানে একটা হরমোন বেরোচ্ছে, একটা হরমোন বেরিয়ে বললো যে তুমি বেরো, সে বেরোলো, সে বেরোচ্ছে যখন তার যতটুকুনি কাজ করার করলো, তারপর যখন দেখলো অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে, আরেকটা হরমোন এসে সেই জিনিসটাকে এসে চাপা দিয়ে দিল। তার আরেকটা জিনিস এক্সাম্পল কী লেখা আছে দেখ, পিটুইটারি থেকে খরিত টিএসএইচ হরমোন। টিএসএইচ এর ফুল ফর্মটা কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের মানে আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কথাটার মানে কি, থাইরয়েডকে বের করার জন্য করছে। ঠিক আছে, তাহলে টিএসএইচ হরমোন কোথার মাধ্যমে হবে, লেখা আছে দেখ, রক্তের মাধ্যমে বাহিত হয়ে থাইরয়েডকে উদ্দীপিত করবে। যেমনি থাইরয়েডকে উদ্দীপিত করলো, তার মানে কি হরমোন খরিত হবে, থাইরক্সিন হরমোন খরিত হবে। ওই জন্য দেখ লিখেছি থাইরক্সিন হরমোন খরিত হবে, এবং থাইরক্সিন যদি বেশি খরিত হয় তখন আবার টিএসএইচ সেটাকে আবার বাধা দিয়ে দেবে। মানে কাজ করছে, যদি অতিরিক্ত কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটাকে আবার বাধা দিয়ে দিচ্ছে। তাই জন্য ওটাকে বলা যায় কি ফিডব্যাক নিয়ন্ত্রণ। মানে পুরো কাজটাও করছে, তার সত্ত্বেও আবার পেছন দিক থেকে এসে ব্যাকিং যে জিনিসটা, যে তার কোনো খারাপ হবে না, সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করছে। ওই জন্য হরমোনকে দুটো জিনিস বলা হয়ে থাকে, একটা বলা হচ্ছে রাসায়নিক সমন্বয়ক আর একটা বলা হয়ে থাকে
ফিডব্যাক নিয়ন্ত্রণ, ভেরি ইম্পর্টেন্ট এই উদাহরণটা, যে পিটুইটারি থেকে খরিত টিএসএইচ থাইরক্সিনকে বের করছে, থাইরক্সিন যদি বন্ধ করার জন্য আবার কিন্তু টিএসএইচ এসে রুখে দাঁড়াচ্ছে। তো এই হচ্ছে মেন জিনিস। এরপর চলে যাব যে আমাদের কোন গ্রন্থি থেকে কী কী হরমোন বেরোয় তার একটা লিস্ট আমরা আলোচনা করব। আচ্ছা দেখ, এর পরের পার্টটা যেটা পড়লাম, যে প্রাণী হরমোনগুলো পড়ার পর মেন যে জায়গাটা থেকে হরমোনটা বেরোয় সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস হচ্ছে মেন আমাদের শরীরের সবথেকে বড় একটা ভাইটাল পার্ট। এই হাইপোথ্যালামাসের অবস্থান কোথায়? দেখ আমি লিখে দিয়েছি, অগ্রমস্তিষ্কের ডায়ানসেফালনের তৃতীয় মস্তিষ্ক হিসাবে অবস্থান করে থাকে। অর্থাৎ এখানে একটা মানে হাইপোথ্যালামাস যে গ্রন্থিটা আছে মেনলি এটা অগ্রমস্তিষ্ক মাথার পেছন দিক করে কিছুটা করে থাকে, মাথার এটা পেছন দিক করে থাকে, এটা বলা হয়ে থাকে অগ্রমস্তিষ্কের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে ডায়ানসেফালনের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে কি তৃতীয় মস্তিষ্ক হিসাবে অবস্থান করে, তার অঙ্কীয় দেশে এটা অবস্থান করে থাকে। অঙ্কীয় দেশ মানে হচ্ছে পেছন দিকের প্রান্ত, সবার শেষটাকে বলা থাকে অঙ্কীয় দেশ। আচ্ছা এবার হচ্ছে দেখ লেখা আছে পিটুইটারির হরমোন কোথা দিয়ে যাচ্ছে না, পিটুইটারি থেকে হরমোনগুলো হাইপোথ্যালামাসে যায়, সেখানেই গিয়ে তৈরি হয়, তারপর আবার ওটা পিটুইটারিতে চলে আসে। মানে পিটুইটারি থেকে যে কোনো যে হরমোনগুলো বেরোয়, পিটুইটারি থেকে কিন্তু ম্যাক্সিমাম হরমোনগুলো বেরোয়। তাহলে এই হরমোনগুলো যেমন আমার বাড়িতে যদি রান্না করার অনুষ্ঠান হয় তাহলে সেটা আমাকে রান্নাঘরে যেমন তৈরি করতে হবে, বা অন্য কারোর জায়গাতেও যদি রান্নাটা যায় সেটাও যেমন আমার বাড়িতে রান্নাটা তৈরি করতে হবে, সেম টু সেম পিটুইটারির যে হরমোনগুলো সেগুলো হাইপোথ্যালামাস রান্নাঘরের মতো হাইপোথ্যালামাসে যায়, সেখানে গিয়ে রান্নাবান্নার মতো করে হরমোনগুলো তৈরি করে নিয়ে আবারও পিটুইটারিতে চলে আসে। তাই জন্য এবার ওই জন্য দেখ লেখা আছে এটাকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়ে থাকে, কারণ হচ্ছে ওখান থেকে ম্যাক্সিমাম হরমোন খরিত হয়। ঠিক আছে, তো এই জন্য পিটুইটারিকে বলা হয়ে থাকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়ে থাকে। ক্লিয়ার? এরপর আমরা চলে যাচ্ছি যে পিটুইটারির দুখানা পার্ট আছে, একটা হচ্ছে অগ্র পিটুইটারি আর এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। ম্যাক্সিমাম যা হরমোন আছে সেই হরমোনগুলো কিন্তু বেরোয় কিন্তু অগ্র পিটুইটারি থেকে। তার মধ্যে ফার্স্ট যে হরমোনটা সেটা হচ্ছে কি নাম আছে, এসিটিএইচ। ঠিক আছে, এর নামগুলো ডেসক্রাইব করছি একটু পরে, আপাতত এটুকুনি আগে জানি কী বেরোয়। একটা হচ্ছে এসিটিএইচ, তারপর আছে জিএইচ, তারপর আছে টিএসএইচ এবং ফাইনাল হচ্ছে জিটিএইচ। এই জিটিএইচ হচ্ছে অনেকটা ব্রাঞ্চের মতো, এই জিটিএইচের মধ্যে অনেকগুলো আছে হরমোন, সেটা হচ্ছে এফএসএইচ, এলএইচ, এলটিএইচ এবং পিআরএল। এই 4 রকমের কিন্তু অংশ আছে জিটিএইচের মধ্যে। আচ্ছা, আর পশ্চাৎ পিটুইটারির মধ্যে দুটো জিনিস, তার মধ্যে এডিএইচ আর অক্সিটোসিন। অনেক বইতে শুধুমাত্র এডিএইচটাই থাকে, অক্সিটোসিনটাও কিন্তু এই একই ধরনের জিনিস। তো এডিএইচ আর অক্সিটোসিন দুটোই হরমোন কিন্তু কাজ করে থাকে। তো এরপর আমরা যে পার্টগুলো পড়বো, এই এসিটিএইচ, জিএইচ, জিটিএইচ এইগুলোর সব কটার অংশ কোথা থেকে বেরোচ্ছে, ওই হরমোনটার কাজ কি, অধিক বা কম ক্ষরণে কী কী রোগ হয় এগুলো আমাদের জানতে হবে। তো চলে যাচ্ছি এসিটিএইচের হরমোনের মধ্যে। আচ্ছা দেখ, এরপর হচ্ছে আমরা প্রত্যেকটা হরমোন সম্বন্ধে জানবো। যেমন দেখ বইতে এই হরমোনগুলো অনেক বেশি করে লেখা আছে, ওগুলো অতটা লাগবে না। দেখ ফার্স্ট যে হরমোনটার নাম হচ্ছে এসিটিএইচ, এর ফুল ফর্মটা দেখ লেখা আছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। কি লেখা আছে দেখ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। কোন গ্রন্থি থেকে বেরোয়? এটা বেরোচ্ছে হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বেরোয়। ঠিক আছে, এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বেরোনোর পর তারপর যদি সেটা স্বল্প ক্ষরণ হয় সেটা কি হয়ে যায়, অ্যাডিশন বর্ণিত রোগ হয়। ওয়ার্ডটা হচ্ছে কি, অ্যাডিশন বর্ণিত রোগ। আর অধিক ক্ষরণ হলে কি হয়ে যায়, কুশিং বর্ণিত রোগ। মেনলি রোগগুলোর সিমটম কি, রোগগুলোর সিমটম হয়ে যাচ্ছে কি, যদি এসিটিএইচ বেশি হয়ে যায় তার মানে গায়ের আমাদের চামড়ার ওপর অতিরিক্তভাবে ফ্যাট জমতে শুরু করে দেয়। যদি অতিরিক্তভাবে ফ্যাট জমে যায় তাহলে সেটা হচ্ছে স্বল্পক্ষরণ, আর অধিক ক্ষরণ হলে সেটাকে ভীষণ শীর্ণকায় দেখতে হয়ে যায়, মানে খুবই রোগা মতো দেখতে হয়ে যায়, মানে শুধু হাড় গিলে বডি থাকবে, সেখানে আর কিছুই গায়ে মাংস থাকবে না। সেটা হচ্ছে এসিটিএইচের কম ক্ষরণ হলে এটা হয়ে যাবে। ঠিক আছে, অধিক ক্ষরণ হলে এটা হবে, আর স্বল্প ক্ষরণ হলে গায়ের মধ্যে অতিরিক্তভাবে ফ্যাট জমে যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, জিএইচের ফুল ফর্ম কি, জিএইচের ফুল ফর্ম হচ্ছে গ্রোথ হরমোন। তাহলে অবভিয়াসলি গ্রোথ হরমোন কোথা থেকে বেরোচ্ছে, লেখা আছে দেখ সোমাটোট্রফ কোষ। ঠিক আছে, সোমাটোট্রফ কোষ, কোষটার নাম হচ্ছে সোমাটোট্রফ কোষ, এইখান থেকে গ্রোথ হরমোনটা বেরোচ্ছে। তাহলে বুঝতেই পারছিস নামের সাথেই তার কাজ থাকবে। গ্রোথ হরমোন মানে যারা সাধারণ মানুষ আমরা তাদের সবাইকারই একটা নির্দিষ্ট পরিমাণ হাইট থাকে। ঠিক আছে,
5, 5.5 বা 6 এই লেভেলের মধ্যেই সবাই ঘোরাঘুরি করে। যদি অধিক পরিমাণে ক্ষরণ হয়ে যায় সেটা হচ্ছে কি হবে, অপ্রাপ্ত বয়স্ক যারা আছে, দেখা গেল কি যে ক্লাস 6 বা 7-এ পড়ে, তাদেরকে বিশাল লম্বা লম্বা দেখতে হয়ে গেছে, সেই জিনিসটাকে বলা হয়ে থাকে, রোগটার নাম হচ্ছে জাইগ্যান্টিজম। কি বলা হয়ে থাকে, অপ্রাপ্ত বয়স্কদের যে রোগটা হয় তার নাম হচ্ছে জাইগ্যান্টিজম। আর প্রাপ্তবয়স্ক যারা হয়ে গেছে তারাও যদি অতিরিক্তভাবে লম্বা হয়ে যায়, দেখা গেল যে 20 বা 21 বছর বা 22 বছরে একটা ছেলের হাইট হয়ে যাচ্ছে 6.5 কিংবা 7 ফুট, তখন সেটাকে বলা থাকে অ্যাক্রোমেগালি। ঠিক আছে, তাহলে দু রকমের ডিজিজ বললাম। অধিক ক্ষরণ হলে যেটা নাম হচ্ছে কি জাইগ্যান্টিজম, যেটা হচ্ছে অপ্রাপ্তবয়স্কদের হয়, আর অ্যাক্রোমেগালি সেটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে। যদি স্বল্পক্ষরণ হয়, স্বল্পক্ষরণ মানে বুঝতেই পারছিস বামনত্ব হয়ে যাবে। বামনত্ব মানে বেঁটে খাটো হয়ে জন্মগ্রহণ করবে, সব কিছুই তার বেঁটে হয়ে যাবে, তার হাত পা থেকে সমস্ত শরীরের পুরো বডিটাই কিন্তু বেঁটে হয়ে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি টিএসএইচ হরমোন। টিএসএইচ হরমোনটা কীরকম, টিএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তার মানে বুঝতেই পারছিস টিএসএইচ হরমোনটা থাইরয়েডকে স্টিমুলেট করছে, অর্থাৎ থাইরক্সিন যে হরমোন, থাইরয়েড যে হরমোন সেটা যাতে বেরোয়, সেই বেরোনোর জন্য, ঠিক আছে, সেই হরমোনটা বেরোনোর জন্য আমাকে স্টিমুলেট করা হচ্ছে, সেই থাইরক্সিন হরমোনটা যাতে বেরোয়। তো সেটার উৎস কোত্থেকে হচ্ছে, উৎসটা হচ্ছে থাইরোট্রফ কোষ থেকে হচ্ছে। কোত্থেকে হচ্ছে, থাইরোট্রফ কোষ থেকে হচ্ছে, সেই কোষ থেকে বেরিয়ে এই কাজটা সমাধান করছে। চলে যাচ্ছি এর পরের পয়েন্ট, জিটিএইচ। এবার দেখ যেটা বললাম অগ্রপিটুইটারির আগে দেখ তিনখানা কিন্তু হরমোন বলে দিয়েছি। এই হরমোনগুলোর পর লাস্ট হচ্ছে এই জিটিএইচ হরমোন। এই জিটিএইচ মানে অগ্রপিটুইটারির লাস্ট এই হরমোনটাই রয়েছে জিটিএইচের ফুল ফর্মটা কি দেখ, লেখা আছে গোনাডোট্রপিক হরমোন। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে, গোনাডোট্রপিক হরমোন। তাহলে দেখ গোনাডোট্রপিক হরমোন, এই গোনাডোট্রপিক হরমোন উৎসটা কোত্থেকে হচ্ছে, তার কোষটার নাম হচ্ছে গোনাডোট্রফ কোষ থেকে এটা তৈরি হচ্ছে। এবার দেখ জিটিএইচ থেকে অনেক কিছু হরমোন কিন্তু খরিত হয়। ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটার নাম হচ্ছে এফএসএইচ। এফএসএইচ এর নামটা কি লেখা আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা কিন্তু ফলিকল কিন্তু লেখা আছে, ঠিক আছে, এটা লেখা আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। অর্থাৎ ছেলেদের শরীরেও যেমন কাজ করবে তেমনি মেয়েদের শরীরেও কাজ করবে। ছেলেদের শরীরের ক্ষেত্রে কি করবে না, শুক্রাণু উৎপাদন করবে, আর ডিম্বাশয়ের ক্ষেত্রে ডিম্বথলিটাকে বৃদ্ধি করবে। তাহলে দেখ এফএসএইচ হরমোনটা কি করলো, এফএসএইচ হরমোনটা হচ্ছে কি করছে, শুক্রাণুকে উৎপাদন করছে, এবং ডিম্বাশয়ের যে জায়গাটা, ডিম্বাশয় থেকে যে ডিম্বাণুটা বেরোবে, সেই ডিম্বাণুটা বেরোনোর জন্য যে থলিটা লাগবে সেটার নাম হচ্ছে ডিম্বথলি। তো সেই ডিম্বথলিটা যাতে বৃদ্ধি হয়, সেই বৃদ্ধি করানোর জন্য কিন্তু এফএসএইচ হরমোনটা কিন্তু বেরোয়। ঠিক আছে, অনেকের শরীরে কি হয়, ডিম্বাণুটা নিঃসরণ হয় কিন্তু কম পরিমাণে নিঃসরণ হয়, সেই জন্য অনেক জায়গাতে কি করে যে ইঞ্জেকশনের মাধ্যমে এফএসএইচ হরমোন যাতে বেশি পরিমাণে খরিত হয় সেটার জন্য ইঞ্জেকশনকে পুশ করা হয়, যাতে এই ডিম্বাণুগুলো যাতে ভালো করে বেরোতে পারে, বা ডিম্বথলির জায়গাটাকে বড় করার জন্য। নেক্সট হচ্ছে কি এলএইচের ফুল ফর্মটা কি, এটার ফুল ফর্ম হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এটার ফুল ফর্ম হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এর আরেকটা অপর নাম আছে, অপর নামটা কি আইসিএসএইচ এর ফুল ফর্মটা কি, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। কি বললাম, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। দুটোর কাজ কিন্তু একই, মানে এটা হচ্ছে একই নাম, কিন্তু এলএইচও যা আইসিএসএইচও তাই। কি কাজ করে, মেয়েদের বডির ক্ষেত্রে কি করছে, ডিম্বাণুটাকে নিঃসরণ করছে, ছেলেদের অবভিয়াসলি হরমোন হিসাবে কি আছে, টেস্টোস্টেরন হরমোনটাকে কিন্তু ক্ষরণ করছে। তাহলে এই দুটো জিনিস কিন্তু কাজ করে থাকে। নেক্সট পয়েন্ট কি আছে, পিআরএল, আর একটা হচ্ছে এলটিএইচ। পিআরএলটা কি, পিআরএল এর ফুল ফর্মটা হচ্ছে প্রোল্যাক্টিং হরমোন। পিআরএল এর ফুল ফর্ম হচ্ছে প্রোল্যাক্টিং হরমোন। আর একটা হচ্ছে কি এলটিএইচ, যেটাকে কি বলা থাকে, ল্যাক্টোট্রপিং হরমোন। অর্থাৎ কি কাজ করে থাকে, এর কাজ হচ্ছে প্রোল্যাক্টিং হরমোনটার কাজ হচ্ছে মেন কাজ করে মাতৃদেহের মধ্যে স্তনদুগ্ধ উৎপাদন। অনেকের শরীরে কি হয় যে বাচ্চা হয়ে যাওয়ার পর মায়েদের শরীরে মায়ের শরীর থেকে যখন বাচ্চাটা বেরিয়ে গেল তখন স্তনদুগ্ধ তৈরি হতে চায় না, খুব কম পরিমাণে তৈরি হয়। তো সেটা যাতে বেশি পরিমাণে হয় সেটার জন্য আমার কিন্তু এই প্রোল্যাক্টিন হরমোনটা কিন্তু দেয়া হয়ে থাকে। ঠিক আছে, নামটা দিয়েই বুঝতে পারবি এই ল্যাকটিন ল্যাকটোজ, তুই দেখবি সাধারণত আমরা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এই যে দুধ খেলে যে হঠাৎ করে যে ঢেকুর ওঠে, একটা যে ছানা কাটা পদার্থ মুখ থেকে বেরিয়ে আসে, ল্যাকটিক অ্যাসিড হয়ে যায়। ঠিক আছে, ওইখান থেকে কিন্তু এই ল্যাকটোজেন থাকে,
ছানা কাটানোর জন্য। তো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দরকার। কাজ কী আছে তাহলে? একটা হচ্ছে স্তনদুগ্ধ উৎপাদন, আর আরেকটা হচ্ছে নারীদের গর্ভাবস্থায় পিত্তগ্রন্থিকে নষ্ট হতে দেয় না। অর্থাৎ মানুষদের শরীরে, মানে মহিলাদের ক্ষেত্রে, যখন তার মহিলাটার পেটের মধ্যে বাচ্চাটা থাকে, মহিলাটা কি করছে, যা খাবার খাচ্ছে সেই পুষ্টিটা তার বাচ্চাটার মধ্যে আসবে কি করে? সেই পিত্তগ্রন্থিটা থাকে, ঠিক আছে? সেই পিত্তগ্রন্থিটা যাতে নষ্ট হয়ে গেলে তাহলে বাচ্চাটার ওপর একটা প্রভাব ফেলে যায়। ওই জন্য যাতে নষ্ট না হয়, ওটার জন্য এই এলটিএইচ হরমোনটা তার শরীরে কিন্তু বেরোয়। যে কোনো মহিলা যখন তার প্রেগনেন্ট হয়ে যায় তখন কিন্তু এই ধরনের ট্যাবলেটগুলো কিন্তু ডাক্তারবাবুরাই প্রেসক্রাইব করে দেন, যাতে এই ওষুধগুলো খেলে এইগুলো একটা সাপোর্টিভ হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য এই হরমোনগুলো বেরোনোর জন্য প্রোটেকশান নেওয়া হয়ে থাকে। চলে যাচ্ছি এরপর পশ্চাৎ পিটুইটারি হরমোনে। দেখ, এর পরের পার্টটা হচ্ছে যে এতক্ষণ যেগুলো করলাম সেগুলো ছিল অগ্র পিটুইটারির হরমোনগুলো খরিত হয়ে গেছে। এবার যেটা করছি সেটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারির ফার্স্ট দুখানা হরমোন আছে, একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে অক্সিটোসিন। এডিএইচের কাজটা কি? এডিএইচ হচ্ছে জলের পুনঃশোষণ ঘটানো। অর্থাৎ আমরা যে জল খেলাম, জলটা খাওয়ার পর অনেকক্ষণ জল খেলাম না, তখন আমাদের টয়লেটের কালারটা কি হয়ে যায়? হালকা হলুদ হয়ে যায়, এবং টয়লেটে অনেক বেশি গন্ধ বেরোয়। কারণ হচ্ছে কি? কারণ জলটাকে বারবার করে পুনঃশোষণ ঘটানো, জলটাকে বারবার করে এই ফাংশনটা ঘটায় কিন্তু এডিএইচ। তাহলে আমার যদি জলটা না থাকে, আমার শরীরে যদি জলটা না থাকে, তাহলে যেটুকুনি টয়লেট হয়েছে ওইখান থেকেই আর একবার পুনঃশোষণ ঘটাবে, আবার পুনঃশোষণ ঘটাবে, বারবার বারবার করে এডিএইচ হরমোন যেটুকুনি কাজ করবে। যার ফলে প্রথমবার যখন আমরা অনেকক্ষণ যদি বেশি করে জল খাই, জল খাওয়ার পর টয়লেট করে থাকবে, সেটা কিন্তু সাদা কালারেরই কিন্তু জলটা বেরোচ্ছে, ঠিক আছে? কিন্তু যদি অনেকক্ষণ না খেয়ে থাকি তাহলে সেই টয়লেটের কালারটা কী হয়ে যাচ্ছে? হালকা হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ ওখানে কি, ওখানে অ্যামোনিয়ার পরিমাণটা বেশি হচ্ছে, ওই জন্য গন্ধটাও বেশি হয়ে যায়। ওই জন্য হচ্ছে জলের পুনঃশোষণটা ঘটায় এবং জলের ভারসাম্য, অর্থাৎ শরীরে এইটুকুনি নয় যে আমি যতটা জল খেলাম ততটাই টয়লেট হয়ে গেল, অর্থাৎ জলের যে পুরো ওয়াটারের ব্যালেন্সটা সেইটা কিন্তু এই এডিএইচ হরমোন কিন্তু কাজটা করে থাকে। নেক্সট এপাশে রয়েছে কি? দেখ, অক্সিটোসিন। অক্সিটোসিনটা কি করে থাকে? অক্সিটোসিন হচ্ছে প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়। অর্থাৎ যাদের নর্মাল ডেলিভারি হয়, তার নর্মাল যখন ডেলিভারি হচ্ছে তাহলে সেটা বাচ্চাটা কোথা দিয়ে বেরোচ্ছে? জরায়ু দিয়ে বেরোচ্ছে। তাহলে একটা বাচ্চার মাথাটা যখন জরায়ু দিয়ে বেরোয়, তার মানে জরায়ুর যে ছিদ্রটা থাকে সেটা থেকে অনেকটাই বড় হয়ে যায়। সেই জরায়ুর ছিদ্রটাকে ছোট করানোর জন্য, সংকোচন ঘটানোর জন্য এই অক্সিটোসিন হরমোনটাকে প্রয়োগ করানো হয়ে থাকে। তাহলে জিনিসটা অনেকটা বেশি ছোট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি? এই এডিএইচ বা অক্সিটোসিন, এই দুটো হরমোনের আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন হরমোনও বলা হয়ে থাকে, ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভেসোপ্রেসিন হরমোনের একটি উদাহরণ দাও, তখন আনসার হচ্ছে এডিএইচ, ঠিক আছে? বা ভেসোপ্রেসিন হরমোন কোথা থেকে খরিত হয়? পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়ে থাকে, ঠিক আছে? দুরকমভাবে আসতে পারে। নেক্সট একটা মেন গ্রন্থি হচ্ছে কি? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থিটা কোথায় আছে? মেনলি আমাদের গলার কাছে কিন্তু এটা অবস্থান করে থাকে, ঠিক আছে? মেনলি আমাদের গলাতেই কিন্তু অবস্থান করে। থাইরয়েড গ্রন্থি কোথায় রয়েছে? দেখ, লেখা আছে গ্রীবাদেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত, ঠিক আছে? আমাদের বুকের মধ্যে যখন নাবছে সেইখানে কিন্তু অবস্থান করছে ল্যারিংস, আর ল্যারিংসের নিচেই কিন্তু ট্রাকিয়া থাকে, সেই ট্রাকিয়ার দুটো পাশে কিন্তু অবস্থান করছে থাইরয়েড গ্রন্থি। এখান থেকে কী কী হরমোন খরিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে অবভিয়াসলি থাইরক্সিন হরমোন খরিত হয়ে থাকে, ঠিক আছে? তাহলে সেই থাইরক্সিন হরমোন যে জিনিসটা, সেটা কি কি নাম আছে? একটা হচ্ছে T3 আর একটা হচ্ছে T4, দুটো নাম আছে, একটা হচ্ছে T3 আর একটা হচ্ছে কিন্তু T4। T3 এর ফুল ফর্মটা কি? দুটোই একই ধরনের জিনিস। দেখ, নামটা লেখা আছে ট্রাই আয়োডোথাইরেনিন, নামটা লেখা আছে কি? ট্রাই আয়োডোথাইরেনিন। আর T4 এর নামটা হচ্ছে টেট্রা আয়োডোথাইরেনিন। দুটো নাম কিন্তু, একটা হচ্ছে ট্রাই আর একটা হচ্ছে টেট্রা, শুধু ডিফারেন্স হচ্ছে একটা হচ্ছে T3, একটা হচ্ছে T4, ঠিক আছে? তাহলে মেনলি আয়োডো কথাটার মানেটাই হচ্ছে আয়োডিন ঘটিত জিনিস থাকবে এখানে। ওই জন্য দেখ, এর ভূমিকাটা কী কাজ করছে? বিপাকীয় কার্যগুলো নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ আমরা যার বডিতে এই থাইরয়েড গ্রন্থির ক্ষরণ বা কাজকর্ম যখন তার ঠিকঠাক হবে, তার বডিতে একটা সঠিকভাবে মাংস তৈরি হওয়া, সঠিক ওজন তার ব্যালেন্স করবে। তার বডিতে যদি বেশি করে যদি হরমোনটা না খরিত হয়, তাহলে যে যতই খাক না কেন সেটা হচ্ছে রোগাই থেকে যাবে, ঠিক আছে? তো এখানে কি কি করছে? দেখ, ফ্যাট বিপাক হারটাকে বৃদ্ধি করে দিচ্ছে। যত বেশি ফ্যাটটা বিপাক হয়ে যাবে, অনেকেই অনেক রকমভাবে খাবার খায়,
তার কিন্তু শরীরে লাগে না, যেটা খাচ্ছে সেটাই বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে থাইরয়েড গ্রন্থি তার ভালো কাজ করেছে, তার ফ্যাটগুলো পুরো বিপাক কার্যক হয়ে বেরিয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি কিটোন বডি উৎপাদন বৃদ্ধি, ঠিক আছে, তো এই কিটোন বডিও কিন্তু উৎপাদন হয়ে থাকে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে এর কাজ হচ্ছে কি, যেটার নাম হচ্ছে বিএমআর নিয়ন্ত্রণ। বিএমআর নিয়ন্ত্রণ মানেই হচ্ছে বেসাল মেটাবলিক রেট, অর্থাৎ আমাদের প্রত্যেকটা বডিতে প্রত্যেকজনের আলাদা আলাদা কিন্তু একটা বিএমআর রেট থাকে। একটা ছেলেদের শরীরে একরকম থাকে, একটা মেয়েদের শরীরে আর একরকম থাকে। যার শরীরে যেরকম ডিপেন্ডেন্ট, একটা মেয়ে যতটা খাবে ছেলে একটা তার থেকে বেশি খাবে, তার মানে ছেলেদের বিএমআর হারটা বেশি থাকবে, ঠিক আছে। তাই জন্য বিএমআর হারটাকে ও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। যেটাই খেলো তার সেটাই ফুড পয়জন হয়ে পেট খারাপ হয়ে গেল, তার মানে কিন্তু এই হরমোন খরিত করতে পারছে না, ঠিক আছে। কম ক্ষরণে দুটো ডিজিজ হয়ে থাকে, একটা হচ্ছে দেখ লেখা আছে শিশুদের ক্রেটিনিজম হয়, বয়স্কদের মিক্সিডিমা হয়ে যায়, ঠিক আছে। কম ক্ষরণ শিশুদের ক্রেটিনিজম, অর্থাৎ দু রকমের থাইরয়েড দু রকমের হয়, একটা হচ্ছে রোগা থাইরয়েড, একটা হচ্ছে মোটা থাইরয়েড। রোগা থাইরয়েড কীরকম হয়, সে যতই খাক না কেন সেটা হচ্ছে রোগাই থেকে গেল, সে অনেক কিছু জিনিস খেলেও কিন্তু তার শরীরে কিন্তু মাংস ফিরবে না। যেগুলো দেখবি গ্রাম শহরাঞ্চলে অনেক জায়গায় বস্তি আছে, সেখানকার ছেলেমেয়েরা ভালো করে খেতেই পারে না, ঠিক আছে। সব যা জিনিস খাচ্ছে সেগুলো ভেজাল জিনিসপত্র, আলতু ফালতু জিনিস খাচ্ছে, তাই তার শরীরে লাগছে না। সেটা একটা রোগটার নাম হচ্ছে ক্রেটিনিজম, মানে বাচ্চাটা পেটটা এরকম ফোলা মার্কা হয়ে যায়, কিন্তু হৃৎপিণ্ডটা হাড়টা পর্যন্ত দেখা যায়, মানে পাঁজরাগুলো পুরো বেরিয়ে আসছে, এরকম রোগা হয়ে গেছে, ঠিক আছে। সেটা হচ্ছে শিশুদের ক্রেটিনিজম। আর বয়স্কদের ক্ষেত্রে রোগটার নাম হচ্ছে কি মিক্সিডিমা, অনেক বয়স হয়ে গেছে তখন দেখা যাচ্ছে গাগুলো শীর্ণকায়, গায়ে চামড়াগুলো ঝুলছে, মানে বৃদ্ধ হয়ে গেছে, অনেক বয়স্ক হয়ে গেছে, সেটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে। অধিক হলে কি হয়, যেটা মোটা থাইরয়েডের অনেকটা এক্সাম্পল, ঠিক আছে। মোটা থাইরয়েড অনেকটা গয়টার বলছে, গয়টার মানে গলাটা তোর ফুলে যাবে, চোখগুলো ফুলে যায়, একটা আলাদা আকৃতি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সেটা কিন্তু হচ্ছে এই অধিক হলে। ওই জন্য এর প্রতিকার উপায় কি, ওই জন্য দেখা যায় লেখা আছে দেখ আয়োডিন লবণ, আয়োডিন লবণ, ওই জন্য দেখবি ম্যাক্সিমাম লেখা আছে আয়োডাইজড সল্ট কেটে, টিভিতেও যখন অ্যাড দেয় তখন দেখবি আয়োডাইজড সল্টের কথা লেখা থাকে, কারণ আয়োডিন যুক্ত লবণ খেলে, এটা নয় যে আমি রোজ এইটি কথাটা শোনার পর আমি কাল থেকে অনেক অনেক লবণ খেয়ে ফেলবো, এটা নয়। তো আয়োডাইজ জিনিস যদি খাই তাহলে আমার কি হবে, থাইরয়েড গ্রন্থির কাজটা ভালো হবে, এই যে হরমোনটা বেরোচ্ছে সেই হরমোনের কাজগুলো নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। মেনলি এখানে আর একটা প্রশ্ন আসে যে পাহাড়ি অঞ্চলের লোকেদের মেনলি কিন্তু গয়টার বা এটা লক্ষ্য করা যায়, কারণ কি, কারণ পাহাড়ি অঞ্চলে যে শাকসবজিগুলো হয় বা ওখানে যে ফসলগুলো হয়, ওই ফসলগুলোর ক্ষেত্রে হচ্ছে কি থাইরক্সিন যে ব্যাপারটা, মানে আয়োডিনের যে ব্যাপারটা, সে আয়োডিন জিনিসটাই কম থাকে ওদের ফসলের মধ্যে। তাই জন্য ওদের ওখানে আয়োডিন যদি কম পায় তাহলে অবভিয়াসলি ওদের ক্ষেত্রে গয়টারটা বেশি হবে, কারণ অধিক পরিমাণে ক্ষরণ হতে থাকবে, ওই জন্য ওদের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, পাহাড়ি অঞ্চলের লোকেদের এটা হয়ে থাকে। তাহলে এর থেকে প্রতিকারের উপায় কি, আমাকে আয়োডিন লবণ খেতে হবে। তো এরপর নেক্সট চলে যাচ্ছে হচ্ছে কিন্তু অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থির, অগ্নাশয়ের যে কোষগুলো আছে সেইখান থেকে কী কী হরমোন করিতে হচ্ছে সেটা এখন পড়বো। আচ্ছা দেখ, এর পরের যে পার্টটা সেটা হচ্ছে কি অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ। অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষগুলোর মধ্যে তিনটে জিনিস আছে, ঠিক আছে। অগ্নাশয়কে এটা আমরা জেনে থাকবি যে মিশ্র গ্রন্থি বলা হয়ে থাকে, কারণ এখানে সনাল এবং অনাল দুটো গ্রন্থি এখানে কিন্তু কাজকর্ম করে থাকে, ঠিক আছে। তো অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটো গ্রন্থির কাজকর্ম নিয়ন্ত্রণ করে বলে এটাকে বলা থাকে, অগ্নাশয়টাকে মিশ্র গ্রন্থি বলা হয়ে থাকে। তো অগ্নাশয়ের ভেতরে কি কি কোষ মানে খরিত হচ্ছে, তিনটে কোষ আছে, একটা হচ্ছে বিটা কোষ, আলফা কোষ এবং ডেল্টা কোষ। তো বিটা কোষ কী কাজ করে, বিটা কোষের কাজ হচ্ছে ইনসুলিনকে ক্ষরণ করানো। আলফা কোষের কাজ কি, আলফা কোষের কাজ হচ্ছে গ্লুকাগন হরমোনটাকে ক্ষরিত করে। আর ডেল্টা কোষের কাজ কি, ডেল্টা কোষের কাজ হচ্ছে স্টেটিন হরমোন, সোমাটোস্টেটিন হরমোন, ঠিক আছে, সোমাটোস্টেটিন হরমোনকে কিন্তু ক্ষরিত করে থাকে। এবার দেখ, এবার হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি ইনসুলিন হরমোন। তো ইনসুলিন হরমোনটাকে বলছে কি অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়ে থাকে। তো কেন এটাকে বলছে, কারণ হচ্ছে যাদের ডায়াবেটিস হয় তার মানে কি তাদের ক্ষেত্রে কি হয়, ইনসুলিনটা কম ক্ষরিত হয়। তো ইনসুলিনটা কম ক্ষরিত হলে শরীরে যে ইনসুলিনের যে কাজকর্মগুলো সেগুলো হবে না, ঠিক আছে। তাই জন্য এখানে কি কাজগুলো কি কি আছে, কাজগুলো দেখ লেখা আছে কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ, প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ এবং ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ। তার মানে এই কাজগুলোকে যতটা আমরা কার্বোহাইড্রেট খেলাম সেটা হজম হয়ে টয়লেট হয়ে বেরিয়ে গেল। তারপর হচ্ছে যে প্রোটিন হলো, প্রোটিনটাও পুরোটা হজম হয়ে শরীরে কাজ যেটুকুনি কাজে লাগলো বাইরেটা বাকিটা বেরিয়ে গেল। তারপর হচ্ছে ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ। তো যখন এই জিনিসগুলো কাজকর্মগুলো করছে
তখন সেই কাজগুলো কিন্তু ইনসুলিন হরমোন থাকাকালীন করছে। এবার দেখ, যদি বাই চান্স ইনসুলিন হরমোনটা যদি কম খরিত হয়, মানে ইনসুলিনের কাজটা করাটা যদি বন্ধ করে দেয়, তাহলে এই কাজগুলো আর তখন করতে পারবে না। তার জন্য দেখ আরেকটা জিনিস কি লেখা আছে, কিটোন বডি সৃষ্টিতে বাধা দেয় বলে, তাই জন্য এটাকে লেখা আছে কি অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়ে থাকে। কি বলা থাকে? অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। অর্থাৎ আমাদের কিটোন বডি সৃষ্টিতে, শরীরের মধ্যে যদি কিটোন বডি তৈরি হয়ে যায়, তখন কি হয়, শরীরের মধ্যে ভালো মানে হাঁপিয়ে পড়ে মানুষ। তখন তার যে প্রবলেমগুলো হয়, তখন মানে এই প্রবলেমগুলো যে হাঁপিয়ে পড়বে, ঠিক আছে, তো এই কিটোন বডিগুলো সৃষ্টিতে বাধা দেয়। তো মানে আরও বেশি কষ্ট হবে আর কি। কারণ হচ্ছে যদি এটা কম হয়, তো যদি এটাকে ভালো করে বেরোতে থাকে, তাহলে আর কিটোন বডি তৈরি হবে না, তাহলে আমার শরীরটা ভালো থাকবে। তো কম ক্ষরণে কী রোগ হয়? কম ক্ষরণে হচ্ছে মধুমেহ রোগ হয়ে থাকে। মধুমেহ রোগের আরেকটা নাম হচ্ছে, যেটা মানুষের বডিতে যেটা হয়, সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিস যেটাকে বলা হয়ে থাকে। তো এটার লক্ষণগুলো কী কী হবে? লক্ষণগুলো হচ্ছে মূত্র বৃদ্ধি হবে, মানে অত্যধিক পরিমাণে যারা সুগারের পেশেন্ট হয়, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু মূত্র বৃদ্ধি পেয়ে যায়, মানে বারবার করে সে টয়লেট যায়। তারপর অতিরিক্তভাবে খিদে পাওয়া, যাদের বয়স্ক, যাদের সুগার হয়, তাদের দেখবে কিছুক্ষণ অন্তর অন্তরে কিন্তু খিদে পায়, কারণ হচ্ছে তাদের তাড়াতাড়ি পরিপাক কাজকর্মটা হয়ে যায়, তাড়াতাড়ি করে টয়লেট হয়ে সব বেরিয়ে গেল, তাই জন্য এগুলো হয়। ঘা না শুকানো, ঘাটা যদি এখানে কেটে গেছে বা রক্ত বেরোয়, ঘা হয়েছে, সেটা যদি না শুকোয়, তার লক্ষণ হচ্ছে কিন্তু তার সুগার হয়েছে। লাস্ট পয়েন্ট দিয়েছি দেখ, কি প্রবল তৃষ্ণা, প্রচণ্ড পরিমাণে তৃষ্ণা হবে, কারণ পুরো জলটাই তো যা হচ্ছে, পুনঃশোষণের যে কাজকর্ম সেটা তো হচ্ছে না, ওই জন্য প্রবল তৃষ্ণা হয় বলেই কিন্তু এইগুলো কিন্তু লক্ষণের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এরপর চলে যাচ্ছে গ্লুকাগন হরমোনের কি কি কাজ আছে। দেখ, আমি এখানে কি কি লাস্ট পড়ালাম, আমি এখানে লাস্ট পড়ালাম হচ্ছে ইনসুলিন পড়ালাম। ইনসুলিনের পরবর্তী পয়েন্ট হচ্ছে কি গ্লুকাগন। তাহলে গ্লুকাগন কি করছে? গ্লুকাগন হচ্ছে কি, শরীরে শর্করার পরিমাণ কমে গেলে, শর্করার পরিমাণ যদি কমে যায়, তাহলে গ্লুকোজের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। তাহলে ইনসুলিনের অপোজিট জিনিস কিন্তু কে করছে? গ্লুকাগন করছে। তাহলে ইনসুলিন কি করছে? ইনসুলিন হচ্ছে কি করে না, শর্করার পরিমাণটাকে বাড়ায়। তাহলে অতিরিক্ত যদি বেড়ে যায়, তাহলে সেটাকে কমানোর জন্য কে কাজ করছে? গ্লুকাগন। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে যকৃতে গ্লুকোজ সংশ্লেষ করে থাকে, তার মানে কি যকৃতে এই গ্লুকোজ সমৃদ্ধ খাবারগুলোকে হজম করানোর জন্য কাজ কে করছে? গ্লুকাগন কাজটা করে থাকে। ক্লিয়ার? নেক্সট লাস্ট আজকের পয়েন্ট পড়াবো হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে তাহলে কি কোথায় থাকছে না, এটা আমাদের বডিতে ঠিক আমাদের কিডনির ঠিক ওপরের দিকে দুখানা অংশে থাকে। বৃক্কের ঠিক ওপরে দেখবি হালকা তুলোর মতো একটা অংশ থাকে, সেটা কিন্তু এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়ে থাকে। ঠিক আছে, এই অ্যাড্রিনাল হরমোনটার জন্য এই যে গ্রন্থিটা থেকে বেরোচ্ছে, এর দুটো স্তর আছে। এর বাইরের স্তরটাকে বলা হয় থাকে কর্টেক্স, আর ভেতরের স্তরটাকে বলা হয় থাকে মেডালা। ঠিক আছে, দুটো পার্টের দুটো নাম। এবার হচ্ছে বৃক্কের ওপর অবস্থিত হওয়ার জন্য ওটার ভালো নাম হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি। ঠিক আছে, এটাকে বলা যায় কি সুপ্রারেনাল গ্রন্থি। যেমন অনেকগুলো পড়লাম, অ্যান্টিকিটোজেনিক হরমোন কোনটাকে বলে, ঠিক আছে, এইগুলোর মতো এটাকে বলা থেকে কি, এটাকে বলা থেকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়ে থাকে। কারণ হচ্ছে কি, কারণ বৃক্কের ওপর অবস্থিত হওয়ার জন্য। কাজ কি করে? কাজটা, এটা আরেকটা নাম হচ্ছে কি জরুরিকালীন হরমোনও বলা হয়ে থাকে। কারণ কি, কারণ হঠাৎ করে বেরিয়ে কাজটা করছে, ওই জন্য এটার নাম হচ্ছে জরুরিকালীন হরমোন বলা হয়ে থাকে। কারণ কি, কারণ আমাদের শরীরে যখন রাগ, ভয়, ক্রোধ, এইগুলো আনন্দ, এইগুলো যখন হয়, তখন এই হরমোন কাজটা করে কিন্তু আমাদের হেল্প করে থাকে। ঠিক আছে, মানে অতিরিক্ত রাগ, সেই রাগটাকে প্রশমিত করে দেওয়া, তখন কিন্তু এইটা করছে। এরপর হচ্ছে কি রক্তচাপকে বৃদ্ধি করে দেয়, আমাদের শরীরের মধ্যে ব্লাডের যে প্রেশারটা, কারণ আমরা কারোর সঙ্গে যখন ঝগড়া করি, রাগ করি, তখন আমাদের শরীরের মধ্যে প্রেশারটাকে বাড়িয়ে দেয়। সেই প্রেশারটা যাতে নির্দিষ্ট লেভেলে থাকে, সেটার জন্য কিন্তু আমাদের এই অ্যাড্রিনালিন হরমোনটা কিন্তু খরিত হয়ে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি বিএমআরটাকে বৃদ্ধি করে, অর্থাৎ শরীরের মধ্যে এই যে বিএমআর যে হারটা, সেইটাকে রেটটাকে আরো বাড়িয়ে দেয় হচ্ছে কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থি। কারণ দেখ, যারা নর্মাল দৌড়াদৌড়ি করছে, যারা ওয়ার্কআউট করে, তাদের দেখবে অনেক কিছু জিনিস খেতে হয়, তার মানে কি তাদের ওয়ার্কিং পাওয়ারটাকে বাড়ানোর জন্য তাদের বিএমআর হারটাকে বাড়িয়ে দেয়, ওইটার জন্য কিন্তু এই অ্যাড্রিনাল গ্রন্থি কিন্তু বিশাল একটা হেল্প করে থাকে। লাস্ট পয়েন্ট হচ্ছে কি তারারন্ধ্রকে প্রসারিত করা, অর্থাৎ কি, অর্থাৎ আমাদের যখন ভয় হয়, আমরা আটকে উঠে যে চোখটা বড় করলাম, তার মানে কি যে তারারন্ধ্রটা বড় করে ফেললাম, তার মানে এইটা করার সময়তে কিন্তু আমাদের কিন্তু এই অ্যাড্রিনাল গ্রন্থিটা কিন্তু কাজ করে থাকে। তার জন্য হরমোনটা কি নাম? অ্যাড্রিনালিন হরমোন বেরোচ্ছে। তো এইটার জন্য এই কাজগুলো হয় থাকে। তো এর পরের দিনকে আমরা লাস্ট ফিনিশিং যে পার্টটা আছে, সেটা হচ্ছে জনন গ্রন্থি, অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয় দুটো পার্ট থেকে যে হরমোনগুলো বেরোয়,
সেগুলো আমরা পরের দিনকে পড়বো।